This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনটে নিউজরুম লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই আপনাদের নিয়ে যাব একেবারে সিজিও কমপ্লেক্স, কারণ সিজিও কমপ্লেক্স ঘেরাও অভিযান ঘিরে তুলকালাম এই মুহূর্তে। তাদের যে প্রশ্ন সেই প্রশ্নকে সামনে রেখে তাহলে মানুষ বিচারের জন্য যাবে কোথায়? আজকে সিবিআর দপ্তরে আমরা তো একটা প্রতীকী তালা ব্যবহার করছি, মানুষ তো সিবিআইয়ের উপর থেকে বিশ্বাস হারিয়ে। এখান থেকে তোমাকে বলার চেষ্টা করবো ঠিক কি ঘটেছে এখানে সিজিও কমপ্লেক্সে যে দেখতে পাচ্ছ প্রতীকী তালা, সিএফএসএল এর রিপোর্ট প্রকাশ্যে আসার পর যে সিএফএসএল এর রিপোর্ট বলছে যে প্লেস অফ অকারেন্স অন্য কোথাও হতে পারে, সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পর এখানে সিজিও কমপ্লেক্সের সামনে মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সেস ইউনিটির যারা সমর্থকরা রয়েছেন, চিকিৎসক নার্সরা, তারা বিক্ষোভ দেখান, প্রতীকী তালা ঝুলিয়ে দেন। এই প্রতীকী তালা খুলে ফেলা হয় কলকাতা পুলিশের তরফে। তারপর দ্বিতীয় দফায় এখানে এখনো পর্যন্ত উত্তেজনার পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ। পুলিশের তরফে তারা পা দিয়ে কোনো ক্রমে তারা পা দিয়ে ব্যারিকেড রক্ষা করার চেষ্টা করছেন। আর উল্টো দিকে এখানে মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সেস ইউনিটির যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ক্রমাগত পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি করেছেন। অনিকেত রয়েছে আমার সঙ্গে, কথা বলবো অনিকেতের সঙ্গে। অনিকেত, তোমরা প্রতীকী তালা ঝুলিয়েছিলে, সেখান থেকে প্রতীকী তালা কলকাতা পুলিশের তরফে খুলে ফেলা হলো। তোমরা বলছিলে আর তোমাদের বিক্ষোভ সিবিআইয়ের বিরুদ্ধে, তাহলে কলকাতা পুলিশ কেন প্রতীকী তালা খুললো? কি বক্তব্য? তাহলে প্রশ্ন হচ্ছে যে কলকাতা পুলিশের যে উদাসীনতা আমরা দেখেছিলাম 14ই আগস্ট, সেই জায়গায় আজকে আবার পরিলক্ষিত হচ্ছে। আমরা তো বলছি 9ই আগস্ট কি ঘটনা ঘটেছে সেই সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে চাইছি। সেই সত্যের কাছাকাছি যদি পৌঁছতে গিয়ে আমরা তো শান্তিপূর্ণ আলোচনাই করতে চেয়েছিলাম, তাহলে আমরা এই সিম্বল কেন? এই সিম্বল আমরা মনে করছি যে সিবিআইয়ের আজকে যে অপদার্থতা, সেই জায়গা থেকে এই অফিস বন্ধ করে দেয়। সে যদি আমরা তো জবাব শুনতে চেয়েছিলাম, তারা যদি সঠিক জবাব দিতে পারতো সেই এসে আপনাদের কাছে সেই বক্তব্যই রাখতাম। যদি তারা জবাব না দিতে পারে, আমরা মনে করি তাদের এই অফিস রাখার দরকার নেই, তালা বন্ধ করে বাড়ি যাক। সাধারণ নাগরিক হিসেবে নাগরিকদের মনে কী প্রশ্ন যে 9ই আগস্ট কী ঘটেছিল? এই জায়গা দীর্ঘ 130-40 দিন অতিবাহিত হওয়ার পরেও আপনি বলতে পারছেন না কেন? দীর্ঘ 4 মাস পরেও আপনার কাছে সেই তদন্তের গতি কোন দিকে সেই কথা পরিষ্কারভাবে বলতে পারছেন না কেন? তাহলে যদি বলতে না পারেন তাহলে তো বন্ধ হওয়াই উচিত। এই প্রতীকী অর্থে আমরা বুঝি। কিন্তু রাজ্য পুলিশের আমরা যে চেহারা দেখলাম, আমরা তো সহযোগিতাই করতে চেয়েছিলাম। আমরা তো জাস্ট সিবিআই অফিসারদের সাথে আমাদের যে মনের প্রশ্ন সেই প্রশ্ন রাখতে যেতে চেয়েছিলাম। তাহলে এই প্রতীকী তালার প্রতি তাদের অসুবিধা কোথায়? তাদের আঘাত লাগছে কোথায়? দেখো, বিক্ষোভের হাত যেভাবে আছড়ে পড়বে তার জন্য হয়তো রাজ্য পুলিশ প্রস্তুত ছিল না। সেই কারণে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা চেষ্টা করছেন পা দিয়ে ঠেকিয়ে বাসের ব্যারিকেডের ওপরে যে ব্যারিকেড আছে সেই ব্যারিকেড যাতে কোনো মতেই মেডিকেল সার্ভিস সেন্টার এবং যারা নার্সেস ইউনিট যে জমায়েত, সে জমায়েত যাতে এই ব্যারিকেড ভাঙতে না পারে। আর অন্যদিকে এখনো পর্যন্ত এখানে উত্তেজনা বহাল রয়েছে। যারা জুনিয়র সিনিয়র চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা স্পষ্টই বলছেন যে সিএফএসএল এর যে রিপোর্ট সেটা একটা কেন্দ্রের সংস্থার রিপোর্ট। সেই রিপোর্টের দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট, এক, প্লেস অফ অকারেন্স অন্য কোথাও হতে পারে, আর 2, সেমিনার কক্ষ এতটাই ব্যস্ততম 24x7 সেখানে চিকিৎসক নার্সরা রয়েছেন, সেখানে কারুর পক্ষে ওই ঘরে ঢুকে অপরাধ করে বেরিয়ে যাওয়াটা লিস্ট পসিবল, সম্ভাবনা ক্ষীণ। আর এরপরেই এখানে জুনিয়র সিনিয়র চিকিৎসকরা প্রশ্ন তুলছেন, তাহলে সেপ্টেম্বরে এই বিষয়টি যখন সামনে এসেছিল সেই বিষয়গুলোকে তদন্তের সঙ্গে কেন যুক্ত করা হলো না? কেন এতদিন সেইগুলোকে ধামাচাপা, তারা এই শব্দবন্ধ ব্যবহার করছেন যে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। এবং সর্বোপরি তারা মনে করছেন, তারা এই শব্দবন্ধ ব্যবহার করছেন যে তারা আশঙ্কা করছেন যে তিলোত্তমার বিচারের প্রশ্নে কম্প্রোমাইজ কন্ডিশন সেটিংয়ের যে তত্ত্ব সেটা কোথাও না কোথাও এখানে প্রতিফলিত হচ্ছে, সেই অভিযোগও তারা করছেন। আর সেই অভিযোগের সামনে রেখে আজকে তারা বিক্ষোভ। একদম সৌরভ, অর্থাৎ যে রিপোর্ট সিএফএসএল এর যে রিপোর্ট সেপ্টেম্বরে সামনে আসে, সেই রিপোর্ট হাতে পেয়েও সিবিআই কেন কোনো কিছু করলো না, এবং কেন কোনো কিছু না করার ফলে দুজন অন্যতম মূল অভিযুক্ত তারা জামিন পেয়ে গেল, এই প্রশ্ন তো উঠবেই। এই মুহূর্তে সিজিওর সামনে যে বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এদিকে আমাদের নজর থাকবে। সৌরভ, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills.
পাশাপাশি আরো একটা বড় খবর দেব আপনাদের। অনুপ্রবেশ আতঙ্কের মধ্যেই পুলিশের জালে আরো এক বাংলাদেশি। হ্যাঁ, এই মুহূর্তের বড় খবর, আরো একজন বাংলাদেশি পুলিশের জালে। মুর্শিদাবাদ, আবারও সেই মুর্শিদাবাদের লালগোলা থেকে গ্রেফতার এক বাংলাদেশি। ভুয়ো আধার কার্ড, পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার 2 দালালও। এই মুহূর্তে কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। কৌশিক, কি তথ্য পাচ্ছি আমরা এর সম্পর্কে, ধৃতের সম্পর্কে? দেখো, আমরা যেমনটা সকালে দেখিয়েছিলাম, একজনকে গতকাল গ্রেপ্তার করেছিল, 7 দিনের পুলিশি হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে কিন্তু আরো এক বাংলাদেশের হদিশ পাওয়া যায় এবং 2 দালালকে তারা পুলিশ খোঁজে এবং এখনো পর্যন্ত আর একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। সেখানেও দেখা গেছে যে সে বাবার নামের জায়গায় পরিবর্তন রয়েছে। বাংলাদেশের যে নাম ছিল সেই নাম ভারতবর্ষে এসে চেঞ্জ হয়েছে এবং 5 থেকে 6 বছর আগে ভারতবর্ষে এসেছিল এবং বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকের কাজ করেছিল। সে একই ধারা একজনকে গ্রেপ্তার করার পর আরেকজনকে পেয়েছে। অর্থাৎ এই যে চক্র, একটা বড় আরো চক্র আছে বলে মনে করা হচ্ছে। একের পর এক তারা এসেছিলেন এবং এই দেশে এসে যেসব দালালরা সেই আধার কার্ড বা ভোটার কার্ড করতে সহযোগিতা করেছিলেন, সেই রকম 2 জনকে এখনো পর্যন্ত পাকড়াও করেছে পুলিশ। তাদেরকে আজকে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে আদালতে তোলা হবে। তো এদের সঙ্গে আরো অনেকে জড়িত আছে বলে মনে করছেন পুলিশ আধিকারিকেরা, কারণ যেভাবে 2 জনকে পাকড়াও করা হয়েছে, যে দালাল তাদের কাছে, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সেই দালাল আরো কয়েকজনের কিন্তু এই রকম করতে পারে বলে জানা এই বিষয়টাই সবথেকে বেশি করে সামনে আছে। ধৃত বাংলাদেশীর নাম সোহেল রানা। সোহেলের বাড়ি বাংলাদেশের রাজশাহীর গোদাবাড়িতে এবং লালগোলায়। বিয়ে করেছিল সোহেল এবং ভুয়ো আধার কার্ড বানিয়েছিল, যেটা খুব সহজেই বাংলায় বানানো সম্ভব। গত কয়েকদিন ধরে আমরা সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ অনুপ্রবেশ করা যাচ্ছে, খুব সহজে বাংলায় চলে আসা যাচ্ছে। বিএসএফ এর ডিজি কলকাতায় এসে কি বলেছিলেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। फेंसिंग नहीं है, वहाँ फेंसिंग कराने के प्रयास जारी हैं और बहुत जल्दी वहाँ पे फेंसिंग हो जाएगी। परंतु उसका ये मतलब नहीं है कि वहाँ से कोई इन्फिल्ट्रेशन हो रहा है। वहाँ पे हमने अपनी पेट्रोलिंग बढ़ा रखी है, सीसीटीवी कैमरास लगाए हैं। पूरा एरिया दिन और रात में फ्लड लाइट रहता है और लगातार हम उस क्षेत्र में गहन पेट्रोलिंग करते हैं ताकि किसी प्रकार का कोई इन्फिल्ट्रेशन ना होने पाए। গত কয়েকদিন ধরে যা যা তথ্য পাচ্ছি আমরা, তাতে একটাই প্রশ্ন ওঠে যে বাংলা কি তাহলে জঙ্গি ডেরা? সেই ডেরায় পরিণত হলো। বাংলা সীমান্ত ব্যবহার করেই তো অস্ত্র বিস্ফোরক পাচারের ছক, সেই বিষয়ও সামনে আসছে। ধৃত কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে জেরায় বিস্ফোরক তথ্য। আইইডি বানানোর ষড়যন্ত্র ছিল আনসারুল্লাহ বাংলা টিমের। জিলেটিন স্টিক জোগাড় করতেই বীরভূম এবং রাজমহলের খাদান এলাকায় যায় ধৃত সাদ রাডি। খবর সূত্রের, সাদের জোগাড় করা বিস্ফোরক কোথায় গেল? তদন্তে গোয়েন্দারা। জাভেদের ফোন থেকে পাওয়া মেসেজ ডিকোড। গোয়েন্দাদের জাভেদ এবং সাদের টার্গেট একই। ফোনের তথ্য ডিকোড করে মনে করছেন গোয়েন্দারা। ক্যানিং থেকে ধৃত জম্মু কাশ্মীরের জাভেদ আহমেদ মুন্সি থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে এবং কেরল থেকে ধৃত সাদ রাদি, এদের প্রত্যেকের যা এখন পর্যন্ত মোডাস অপারেন্ডি এবং তাদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া যাচ্ছে, সেখান থেকে কোথাও গোয়েন্দারা আশঙ্কা করছেন এটা একটা বৃহত্তর পরিকল্পনার অংশ। কারণ জাভেদের কাছ থেকে উদ্ধার হওয়া যে মোবাইল ফোন, সেখান থেকে যে এনক্রিপ্টেড মেসেজ পাওয়া গেছে, সেখান থেকে একটা বিষয় স্পষ্ট, জাভেদ বিভিন্ন সময় পাকিস্তানে গিয়েছে এবং এখনও সে সরাসরি পাক অধিকৃত কাশ্মীর থেকে লস্কর-ই তৈবার যে হ্যান্ডলাররা রয়েছে তাদের নির্দেশ পাচ্ছিল। সাদ রাদি এবং মিনারুল, এদের 2 জনকে জিজ্ঞাসাবাদে উঠে এসছে মারাত্মক তথ্য। তারা অসম এবং পশ্চিমবঙ্গে একাধিক বিস্ফোরণের পরিকল্পনা করছিল এবং তারা আইডি বানানোর পরিকল্পনা করছিল এবং সেই উদ্দেশ্যে মিনারুলকে সঙ্গে নিয়ে ঝাড়খণ্ডের রাজমহল এবং পশ্চিমবঙ্গের বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের বিভিন্ন খাদান এলাকায় তারা ঘুরে বেরিয়েছে, সেখানে বৈঠক করেছে এবং সেখান থেকে তারা ডিটোনেটর হিসেবে যে জিলেটিন স্টিক, পাওয়ার জেল, সেগুলো কেনা পরিকল্পনা করে। যদিও তারা জেরায় জানাচ্ছে যে তারা সেই পাওয়ার জেল পায়নি, তাদের অর্থের অভাবে তারা সেই পাওয়ার জেল এখনো প্রকিওর করতে পারেনি, কিন্তু গোয়েন্দারা সেটা বিশ্বাস করছেন না। তারা মনে করছেন সেই পাওয়ার জেল ইতিমধ্যেই মজুত করা হয়েছে অন্য কোনো জায়গায় এবং এই স্লিপার সেলের বাকি সদস্যরা তারা যে কোনো সময় সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত করতে পারে এবং সেই কারণেই এই স্লিপার সেলের বাকি সদস্যদের অত্যন্ত দ্রুত গ্রেপ্তার করা জরুরি বলে মনে করছেন গোয়েন্দারা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে জাভেদের পরিকল্পনা এবং আনসারুল্লাহ বাংলা টিমের পরিকল্পনা কোথাও মনে করা হচ্ছে বৃহত্তর একটা পরিকল্পনার আলাদা আলাদা অংশ এবং সব মিলিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ, এই 2 দেশের
যে বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠন বা মৌলবাদী শক্তিরা রয়েছে তারা একজোট হয়ে ভারতে বড় কিছু করার পরিকল্পনা করছে, এমনটাই কিন্তু গোয়েন্দারা আশঙ্কা করছেন। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সিজার, TV9 বাংলা। আবারও বলি, বাংলায় জঙ্গিদের সেফ প্যাসেজ, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। তার দাবি যে কামালগাজী মোড় থেকে ক্যানিং হয়ে গোসাবার রাস্তা জঙ্গি দখলে, মৎস্যজীবীদের সঙ্গে মিশে বাংলায় ঢুকছে জঙ্গিরা। চাঞ্চল্যকর দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তার আরও দাবি, গ্রেফতার হওয়া সব জঙ্গির যোগ বাংলার সঙ্গে। তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতি এর জন্য দায়ী। আক্রমণে শুভেন্দু অধিকারী। সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে 8 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, যদি নামে ছোঁয়া থাকে, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা। মুসলিম লীগ 2 সরকার চলছে। এই জঙ্গিবাদ, মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভোট লুট করে, তৃণমূলকে ভোটে জেতায়। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদের দায়িত্ব দেশের সীমান্তকে সুরক্ষিত রাখা, তাদের সার্বিক ব্যর্থতাটাই আরেকবার স্বীকার করে নেওয়া হল। কারণ বর্ডার পেরিয়ে জঙ্গিরা যখন আসে, তারা তো মশামাছির মতো উড়ে আসতে পারে না। ভারতবর্ষে যে প্রান্তেই জঙ্গির অনুপ্রবেশ হোক না কেন, সেটা কাঁটাতার পেরিয়ে, বর্ডার পেরিয়ে যারা আসছে, তাদের সার্বিক দায় বা দায়িত্ব, এই ব্যর্থতার দায় বা দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ বিএসএফকে নিতে হবে। আমরা মনে করি এই দক্ষিণ 24 পরগনা জেলা সহ গোটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যথেষ্টভাবে শান্তিপূর্ণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ, এসটিএফ বলি আর রাজ্য পুলিশ বলি, যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। যখন কোনো রকম সমাজ বিরোধী কার্যকলাপ কথা হচ্ছে, এই রাজ্যের সরকার কিন্তু এবং রাজ্য পুলিশই কিন্তু, যেমন এই কাশ্মীরে যেটা ক্যানিংয়ে যে জঙ্গিটা ছিল, সেটা রাজ্যের এসটিএফ এবং কাশ্মীরের পুলিশ যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে। বাংলাদেশ থেকে যারা এসছে তারা বেশিরভাগ ক্যানিংয়ে আছে। আচ্ছা, বাংলাদেশ থেকে যারা এসেছে। ক্যানিং এর কোন জায়গাটা বেশি আছে? ওই যে তোমার একদম এই চরপাড়াটা পুরোটা, মানে এই যে ব্রিজটা ঠিক আগেই যে চরটা দেখলাম, সেখানে প্রচুর বাংলাদেশের মানুষ আছে। ওইটা পুরো চরটা পুরো ব্লক করে নিয়েছে। কিভাবে ঢোকে? সব হয়তো দেখা যাচ্ছে 30,000 40,000 এরকম নিল, একটা ঘর দিল, একটা ঘরের মতন জায়গা দিল, জায়গা দিতে আবার বেশি করে কিনে নিল, পাটের থেকে কিনে নিল। এই কাজও হয় এখানে? তো হয় না, ওরে বাবারে, সব জায়গায় হয়। মানে বাইরে থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে, পার্টির লোককে 30-40,000 টাকা দিচ্ছে, একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারপর আস্তে আস্তে সে তার জায়গা বড় করে নিচ্ছে। ছবি দেখলেন তো? এই বাংলা জঙ্গিদের মুক্তাঞ্চল, এমনটাই বিরোধীদের অভিযোগ। কিন্তু এরকম একটা পরিস্থিতি যখন একের পর এক জঙ্গি গ্রেফতারি হচ্ছে, ঠিক সেই আবহেই তো বর্ষ শেষের উৎসব, আর কিছুক্ষণের পরেই তো আবার ক্রিসমাসের উৎসব, মহানগর মেতে উঠবে। আর সেখানেই কলকাতা পুলিশ বাড়তি সতর্কতা নিল, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারিও বাড়ালো। আর কি কি ব্যবস্থা নিয়েছে সবটাই জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য। সায়ন্ত,
একদমই, দেখো কলকাতা পুলিশের তরফে কিন্তু এই প্রাক ক্রিসমাস উৎসব এবং ক্রিসমাসের দিন অর্থাৎ আগামীকাল 25 ডিসেম্বর এই দুদিনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে। বাড়তি ওয়াচ টাওয়ার রাখা হচ্ছে এবং কিউআরটি টিম, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড সহ একাধিক বাহিনী মোতায়েন করা হচ্ছে কলকাতার আনাচে কানাচে। তবে এখানেই শেষ নয়, কলকাতা প্রবেশের মুখ যেগুলি রয়েছে মূলত দক্ষিণ থেকে এবং উত্তর থেকে, একই সঙ্গে হাওড়া থেকে, সেই সব জায়গায় বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মূলত যে পরিস্থিতি তৈরি হচ্ছে সীমান্তবর্তী এবং বাংলাদেশের আশপাশের অংশে অর্থাৎ কলকাতার আশেপাশের অংশে, সেই জায়গাগুলির কারণে কলকাতা যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য যথেষ্ট সতর্ক কলকাতা পুলিশ প্রশাসন। সেই কারণে কিন্তু কলকাতা পুলিশ রাজ্য পুলিশের সঙ্গে যাবতীয় আলোচনা এবং যাবতীয় ইতিমধ্যে বৈঠক সেরেছে। বৈঠক সারার পর ওয়াচ টাওয়ার সংখ্যা বৃদ্ধি, পুলিশের নিজস্ব যে স্পেশাল সেল সে যেমন মোতায়েন থাকছে, গোয়েন্দা নিজেদের যে ইন্টেলিজেন্স সেল সেটা মোতায়েন থাকছে যাতে কলকাতা কোনো রকমভাবে ডিস্টার্ব না হতে পারে। মূলত 35 ডিসেম্বর এবং 24 ডিসেম্বর এবং 25 ডিসেম্বরে মূলত এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু কলকাতা পুলিশ ইতিমধ্যে বৈঠক সেরেছে। নিরাপত্তার দিক থেকে যাতে কোনো রকম খামতি না দেখা যায় এবং কোনো রকমভাবে কোনো ত্রুটি না থেকে যায় তার জন্য কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার কলকাতা পুলিশের সবকটি ডিভিশনকে যাবতীয় নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে পুলিশ সূত্রে খবর যে মূলত রাতের বেলায় মানুষের ভিড়টা বেশি হয়, সেই কারণে নিরাপত্তা নিয়ে কলকাতার পুলিশ কমিশনারের বক্তব্য শোনাবো আপনাদের। এটা যেটা আমাদের এসটিএফ টিম ধরেছে এটা একদিনের কাজ নেই, মানে আমরা অনেক ইনফরমেশন উপর আমরা কাজ করি অ্যান্ড কোথায় থেকে কি আসছে তার উপর মুভমেন্ট আমাদের নজর থাকে সবসময়। অ্যান্ড যখন অ্যাপ্রোপ্রিয়েট টাইম হয় ম্যাচিওর করে ইনফরমেশন সেইভাবে অ্যাকশন নেওয়া হয়। তো শুধু এটাই নেই, আমরা বাংলাদেশে কি ডেভেলপমেন্ট হচ্ছে ওর উপর আমাদের নজর আছে, প্লাস বিভিন্ন জায়গা থেকে যত ইনপুট আসছে ওর উপর আমাদের টিম কাজ করে। আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, আজ থেকেই আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, মানে ম্যান পাওয়ার ফ্রম সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ, ফ্রম ট্রাফিক পয়েন্ট অফ ভিউ নজর রাখা হচ্ছে সো দ্যাট ওর ইম্প্যাক্ট এখানে না পড়ে, তো তার উপর বিশেষ নজর আছে।